24 জুলাই বঙ্গভবন থেকে যে খবরটি সামনে আসে সেটি প্রথমে অনেকের কাছেই ছিল একটা স্বাভাবিক সাংবিধানিক ঘটনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কথা জানিয়ে পদ ছেড়ে দেন। কাগজে কলমে বিষয়টি পরিষ্কার। রাষ্ট্রপতির আসন শূন্য হলে সংবিধানের নিয়ম অনুযায়ী স্পিকার সাময়িকভাবে দায়িত্ব নেন। সে প্রক্রিয়াতেই হাফিজ উদ্দিন আহমেদ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ভূমিকায়। রাষ্ট্রযন্ত্র থেমে নেই, ফাইল চলছে, প্রোটোকল চলছে, সরকারি কাজও চলছে। কিন্তু রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় ঠিক এমন নীরব মুহূর্তেই। কারণ রাষ্ট্রপতির পদটি বাংলাদেশের প্রতিদিনের ক্ষমতার লড়াইয়ের সামনে থাকে না। মানুষ সাধারণত প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ, দলীয় রাজনীতি এসব নিয়েই বেশি কথা বলে। কিন্তু সংকটের সময় রাষ্ট্রপতির কলমই হয়ে উঠতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক হাতিয়ার। সরকার গঠন, সংসদীয় প্রক্রিয়া, বিচার বিভাগ, নির্বাচন পরবর্তী জটিলতা, রাজনৈতিক অচল অবস্থা, এসব পরিস্থিতিতে রাষ্ট্রপতির অবস্থান হঠাৎ করেই কেন্দ্রে উঠে আসে। তাই নির্বাচন কেবল আনুষ্ঠানিক না, এটা নতুন বাংলাদেশের ক্ষমতার কাঠামো ঠিক করার একটা নীরব পরীক্ষা। এখানে ফিরে আসে তারেক রহমানের রাজনৈতিক স্টাইল। জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সংসদের প্রথম অধিবেশনে অনেকেই ভেবেছিলেন স্পিকার পদে বিএনপির সবচেয়ে আলোচিত বা প্রচারিত কোনো বড় মুখ আসবে না। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত এলো অন্য পথে। হাফিজ উদ্দিন আহমেদকে স্পিকার করা হলো। ডেপুটি স্পিকার হিসেবে এলেন ব্যারিস্টার কায়সার কামাল। আগেভাগে খুব বেশি আওয়াজ ছিল না, বড় কোনো ইঙ্গিতও ছিল না। সিদ্ধান্তটা এলো হঠাৎ, আর সেটাই রাজনৈতিক মহলকে বুঝিয়ে দিল তারেক রহমান গুরুত্বপূর্ণ পদে নাম বাছাইয়ের ক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্ত কার্ড বুকের কাছে রাখেন। বিএনপির ভেতরে এখন যে আলোচনা চলছে তার কেন্দ্রে আছে এক অদ্ভুত দ্বৈত বাস্তবতা। একদিকে দলীয় প্রবীণদের মধ্যে অনেকেই চান রাষ্ট্রপতি হন এমন কেউ যিনি দীর্ঘদিনের সংগ্রাম, সংগঠন এবং রাজনৈতিক পরীক্ষার মধ্য দিয়ে উঠে এসেছেন। এতে দলীয় কর্মীরা বার্তা পাবেন, ত্যাগের মূল্য আছে। অন্যদিকে সরকারের কূটনৈতিক পরামর্শকরা এবং বাস্তববাদী অংশটি ভাবছে বিশ্বকে আশ্বস্ত করার মতো একটি মুখ দরকার। 1 আগস্টের দলীয় উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে তাই আগ্রহ বাড়ছে। আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে রাষ্ট্রপতি নির্বাচন থাকবে কিনা তা নিয়ে নিশ্চিত কোনো ঘোষণা নেই। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক সিদ্ধান্ত কাগজের এজেন্ডায় থাকে না, থাকে ঘরের ভেতরে নীরব সম্মতিতে। স্থায়ী কমিটির নেতারা হয়তো শেষ পর্যন্ত সিদ্ধান্তের ভার তারেক রহমানের ওপরই ছেড়ে দেবেন। বাইরে থেকে দেখতে এটা নেতৃত্বের উপর আস্থা, কিন্তু ভেতরে ভেতরে এটা দায় এড়ানোর কৌশলও হতে পারে। কারণ রাষ্ট্রপতি বাছাই ভুল হলে রাজনৈতিক মূল্য অনেক বড় হতে পারে। এই মুহূর্তে যেসব নাম ঘুরছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিএনপির দীর্ঘদিনের মুখ, আন্দোলনের সময় দলের প্রধান কণ্ঠ, তুলনামূলকভাবে গ্রহণযোগ্য এবং নরম ভাষার রাজনৈতিক হিসাবে পরিচিত। হাফিজ উদ্দিন আহমেদের নামও স্বাভাবিকভাবেই সামনে আসছেন, কারণ তিনি ইতোমধ্যেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে। রাষ্ট্রের প্রোটোকল, সংসদীয় প্রক্রিয়া এবং নতুন পরিস্থিতির সঙ্গে তিনি এখন সরাসরি যুক্ত। খন্দকার মোশাররফ হোসেনের নাম উঠলে বিএনপির পুরনো নেতৃত্বের একটি শক্তিশালী প্রতীক সামনে আসে। অভিজ্ঞতা, দলীয় গভীরতা এবং রাজনৈতিক স্মৃতি, এই 3টি দিক থেকেই তিনি ওজনদার। আব্দুল মঈন খানের ক্ষেত্রে ছবিটি একটু আলাদা। তিনি তুলনামূলকভাবে শিক্ষিত, নীতিনির্ভর এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য প্রোফাইলের নেতা হিসেবে দেখা হয়। তার নাম সামনে এলে কূটনৈতিক মহল সেটা আগ্রহ নিয়েই দেখবে। আলতাফ হোসেন চৌধুরীর নাম আলোচনায় থাকার কারণ তার প্রশাসনিক এবং সামরিক পটভূমি। রাষ্ট্রের আনুষ্ঠানিক মর্যাদাপূর্ণ পদে এমন শৃঙ্খলাবোধ সম্পন্ন ব্যক্তিত্ব অনেকের কাছেই নিরাপদ পছন্দ মনে হতে পারে। নজরুল ইসলাম খানের নামও রাজনৈতিক অন্তর্মহলে ঘুরছে। তিনি সংগঠনের মানুষ, দীর্ঘদিনের দলীয় অভিজ্ঞতা আছে, মাটির সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু রাষ্ট্রপতি পদে তার প্রোফাইল কতটা কৌশলগত বার্তা বহন করবে সেটা নিয়েও আলোচনা আছে। তবে আসল টুইস্ট এখানেই শেষ না। বিএনপির দলীয় পরিসরের বাইরেও কয়েকটি নাম ভাসছে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নাম সামনে আসা মানে আইন, সংবিধান এবং বিচারিক মর্যাদার বার্তা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘিরে আলোচনা আরও সংবেদনশীল। আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি বিশাল। তাকে রাষ্ট্রপতি করা হলে বিশ্বমঞ্চে বাংলাদেশের ইমেজে তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে। পশ্চিমা কূটনৈতিক মহলে বার্তা যাবে সরকার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মুখকে সামনে আনছে। কিন্তু দেশের ভেতরে রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। বিএনপি তৃণমূল কি দলীয় সংগ্রামের বাইরে থাকা এমন একজনকে বঙ্গভবনে মেনে নেবে? আবার ইউনূসকে সামনে আনলে কি সরকারের উপর বিদেশমুখী প্রভাবের অভিযোগ উঠবে না? শুধু তাই না, একজন অবসরপ্রাপ্ত সচিব কিংবা বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপকের নামও ঘুরছে বলে শোনা যাচ্ছে। এই ধরনের বিকল্প সাধারণত তখনই আলোচনায় আসে যখন দলীয়ভাবে নামগুলো নিয়ে ভেতরে ভেতরে সমঝোতাটা খুবই কঠিন হয়। এদিকে নির্বাচন কমিশনেরও ভূমিকা আছে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংসদীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জারি। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন ইতোমধ্যেই সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের সঙ্গে বৈঠক করেছেন। জল্পনা যত বাড়বে ততই বাড়বে দলীয় লবিং। প্রত্যেক সম্ভাবনা
নামের পেছনে আছে আলাদা আলাদা বার্তা। কেউ হলে পুরনো নেতৃত্ব শক্তিশালী হবে, কেউ হলে আন্তর্জাতিক আস্থা বাড়বে, কেউ হলে তারেক রহমানের ব্যক্তিগত নিয়ন্ত্রণের ধারণা জোরদার হবে। সাধারণ মানুষ অবশ্যই হিসাবের বাইরে অন্য প্রশ্ন করছে। তাদের কাছে রাষ্ট্রপতি নির্বাচন মানে দ্রব্যমূল্য কমবে কিনা, চাকরি বাড়বে কিনা, রাজনৈতিক স্থিতি আসবে কিনা, এই বাস্তব প্রশ্নের উত্তর। বিএনপির জন্য এই নির্বাচন আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় বিরোধী রাজনীতি, আন্দোলন, চাপ, মামলা, আন্তর্জাতিক নজরদারি সব পেরিয়ে ক্ষমতায় এসে এখন তাদের প্রমাণ করতে হবে তারা শুধু ক্ষমতা নিতে জানে না, প্রতিষ্ঠান চালাতেও জানে। আগামী কয়েকদিনে তিনটি দৃশ্য সামনে আসতে পারে। তারেক রহমান হয়তো একজন প্রবীণ বিএনপি নেতাকে বেছে নিয়ে দলীয় ঐক্যের বার্তা দেবেন, আবার তিনি হয়তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকেই পূর্ণ দায়িত্ব দিয়ে স্থিতিশীলতার পথ নেবেন। কিন্তু যাকেই বেছে নেওয়া হোক, এই সিদ্ধান্ত শুধু একটি পদ পূরণের সিদ্ধান্ত হবে না। সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, বঙ্গভবনের খালি চেয়ারে বসবেন একজন মানুষ, কিন্তু সে মানুষের ছায়া পড়বে সংসদে, বিচার বিভাগে, কূটনীতিতে, এমনকি আগামী রাজনৈতিক সংকটের দিনেও। আপনার মতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হওয়া উচিত দলীয়ভাবে পরীক্ষিত কোন প্রবীণ নেতার, নাকি এমন একজন নিরপেক্ষ মুখের যাকে দেশ বিদেশ দুই জায়গাতেই গ্রহণযোগ্য মনে হবে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন, কারণ এই একটি নামে হয়তো বদলে দেবে নতুন বাংলাদেশ আসলে কোন পথে হাঁটতে যাচ্ছে।